মায়াকে নিচে ফেলে দু হাত মায়ার দুপাশে দিয়ে ভর করে মায়ার উপর ঝুঁকে যায়। আলবির গরম শ্বাস মায়ের চোখে মুখে আছড়ে পড়ে। মায়া শ্বাস আটকে রইল। আলবি দৃঢ় স্বরে বলে, মায়াপরি তুমি পুরোটাই মায়া। মায়া কিছু না বলে তাকিয়ে রইল আলবির চোখে চোখ রেখে। আলবি মুখ এড়িয়ে নেয় মায়ার মুখের দিকে। কাছাকাছি আসতেই মায়া নিজের মুখ সরিয়ে নেয়। কি হলো? সরো। কেন? সরো। অত্যন্ত একটা চুমো? একটাও না। মায়ের কাট কাট গলার স্বর। আলবির চোখে মুখের ভাব পরিবর্তন হয়। হঠাৎ আবার কি হলো? আগের ভূত ভর করলো নাকি? আলবি মায়ের শরীরের উপর নিজের ভর ছেড়ে দেয়। তারপর নিজে নিচে শুয়ে মায়াকে বুকের উপর তুলে নেয়। ছাড়ো। কি হয়েছে? কিছু না। মায়াকে নিয়ে শোয়া থেকে উঠে বসে আলবি। মায়ের ওড়না দিয়েই মায়ের ভেজা চোখ গাল মুছিয়ে দেয় আবার। মায়ার এলোমেলো চুলগুলো পুনরায় ঠিক করে পেছনে ঠেলে দেয়। ফুলেরও দুপা ভাঁজ করে বসে সামনাসামনি। রাগ কমেনি? দুদিকে মাথা নাড়ায় মায়া। রাগ কমেনি? এখনো রাগ কমেনি? না। কি করলে কমবে? তোমাকে তো সহজে মাফ করব না আমি। এমন বলো না মায়াপরি। এমনটাই বলবো আর করব। শাস্তি পেতে হবে। কেন? আবার কি করলাম? অনেক কিছু। বলছি তো ভুল করে ফেলছি, সেজন্য আমি অনুতপ্ত। হাজারবার সরি, বারবার সরি। প্লিজ মাফ করো। আর দূরে থেকো না। আমার কাছে আসবে না তুমি। দূরে সরো। আলবির কাছ থেকে দূরে সরে যায় মায়া। আলবির চোখ দুটো বড় বড় হয়ে যায়। এমন করছে কেন? মায়ার দিকে এগিয়ে যায়। মায়া বসা থেকে উঠে সরে যায় আবার। বলছি না আসবে না আমার কাছে। আলবি অবাক হয়ে বলে, কি হয়েছে? শোয়ার আগে স্যাঁতস্যাঁত করছো কেন এভাবে? নিশ্চয়ই আমার মির্জাফর বাপটা আবার কিছু শিখিয়ে দিয়েছে। বাপের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, সবসময় শিখিয়ে দেবে। আর আমি কি এখনো ছোট নাকি? যথেষ্ট বুদ্ধি আছে আমার। তুমি তো আব্বুর কথা শুনে এতদিন এমন করছো। কে বলেছে সব কিছু আব্বুর কথা শুনে করেছি? প্রথমে যা করেছি বলেছি সব নিজের রাগের মাথায়। আব্বু আমাকে কিছু বলার আগেই তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে জীবনে আমার কাছে ঘেঁষতে দেব না। থাকবো না তোমার সাথে। আব্বু বোঝানোর পরেই তো তোমার সাথে থাকতে রাজি হয়েছিলাম। আব্বু শুধু বলেছিল আমি যেন সহজে তোমাকে মাপ না করি, তোমার মিষ্টি মিষ্টি কথা গলে না যাই, অন্তরপক্ষে 13 দিন তোমাকে আমার কাছে আসতে না দেই। আব্বু হয়তো বুঝতে পেরেছিল আমি তোমার ইমোশনাল কথা শুনলে গলে যাব, তাই প্রমিস করেছিলাম। ভাগ্যিস প্রমিস করেছিলাম, নয়তো সত্যি সত্যি তোমার ইমোশনাল কথা শুনে আরও আগেই বোধহয় গলে যেতাম। তোমার ইমোশনাল কথা শুনলে তোমার জাতশত্রুও গলে যাবে, জল হয়ে যাবে। তাহলে তুমি এখন বলছো না কেন? গলছি বলেই তো ভালোবাসা স্বীকার করছি, তোমার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি, মাফ করে দিয়েছি সেটা তো বলিনি একবারও। আগামী 7 দিন মনের ভুলেও আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না। এভাবে বলছো কেন? আমাকে তুমি যে কষ্ট দিয়েছো সেই তুলনায় তুমি চুল পরিমাণও কষ্ট পাওনি, তাই তোমাকে আরও কষ্ট আর শাস্তি পেতে হবে। এটা কেমন কথা? এমন বলতে নেই শোনা। আগামী 1 সপ্তাহ তুমি আমার ধারে কাছেও আসবে না, এটাই ফাইনাল। কি ভেবেছো তুমি? ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার মুখ দিয়ে ভালোবাসা স্বীকার করিয়ে ভালো থাকবে তুমি? নো নেভার। মায়ের মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল আলবি। কি বউরে, ওর চেয়েও কয়েক কাঠি উপরে। তুমি এতক্ষণ আমার বুকে মুখ গুজে আমাকে শাস্তি দেওয়ার প্ল্যান সাজাচ্ছিলে। হ্যাঁ, আল্লাহ সহ্য করবে না এত বড় অন্যায়। কে বলেছে? তুমি আমার মির্জাফর বাপের বুদ্ধি শুনে আমাকে মেরেছিলে? একদম না, তখন তো রাগের মাথায় মেরেছি, সেই জন্য আবারও সরি। আমার কথা প্রথম শুনলেই হতো, বইয়ের হাতে আর মার খেতে হতো না। কে জানতো আমার ভোলা ভালা বউটা এমন তেজ হয়ে গেছে। রাগের মাথায় যে জামাইকেই ধরে মারবে সেটা তো বুঝতে পারিনি। এখন তো বুঝতে পেরেছো? তুমি কি আবারও এমন কিছু করার চিন্তাভাবনা করছো নাকি? যদি করে থাকো তাহলে এখনই এই চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। জামাইকে ধরে মারা কিন্তু অনেক বড় গুনাহ কাজ। আল্লাহ কিন্তু পাপ দেবে তোমাকে। নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, তোমাকে ছাড়া ঘুমাবো না। তাহলে জেগে থাকো। বউ। বউয়ের এখন ঘুম পেয়েছে, যাও তুমিও গিয়ে ঘুমাও। আলবি কিছু সময় মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। জীবনে কি ভুলটাই না করেছে। এতদিন বউকে কাছে পেল না, এখন আবার পেয়েও পাচ্ছে না।
কি কপাল, শুধু আজকের রাতটা আমার সাথে থাকো প্লিজ। নো নেভার। আজকে রাতটা যদি আমার সাথে থাকো তাহলে আগামী 1 সপ্তাহ আর জ্বালাবো না, আর যদি না থাকো তাহলে রোজ জ্বালাবো। এখন তুমি ভেবে দেখো কি করবে। মায়া কিছু সময় ভাবে, তারপর বলে, আজকের রাত তোমার সাথে থাকলে সত্যি সত্যি আগামী 1 সপ্তাহ জ্বালাবে না তো? একদম না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। বলে মায়ার হাত ধরে ডোরের দিকে পা বাড়ায়। মায়া শক্ত হয়ে দাঁড়িয়ে বলে, এই রুমে থাকবো। ও শ্বশুরবাড়িতে? কপাল ভুরু কুঁচকে যায় মায়ার। এভাবে তাকাচ্ছ কেন? ড্রেস চেঞ্জ করে আসো। পাগলা কুত্তা কামড়াইছে আমায়? ড্রেস চেঞ্জ করতে যাই আর তুমি ডোর লক করে শুয়ে পড়ো, তাই না? কোথাও যাচ্ছি না আমি। এগুলো চেঞ্জ করবে না? এগুলো পরে কিভাবে ঘুমাবে? কিছু না বলে হাতের ঘড়ি গায়ের শার্ট খুলে ফেলে আলবি। তাকেই তাকে চুপচাপ দেখে যায় মায়া। বেল্ট মোজা খুলে রেখে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে এসে বেডে শুয়ে পড়ে। এভাবে ঘুমাবো। মায়া কিছু না বলে নিজেও ফ্রেশ হয়ে আসে। বড় লাইট অফ করে ডিম লাইট অন করে বেডে উঠে মাঝখানে কোলবালিশ রেখে বলে, মনের ভুলেও বালিশের এপাশে আসবে না। হা হয়ে যায় আলবি, অবাক কণ্ঠে বলে, মানে কি? মাঝখানে এভাবে ভারত পাকিস্তানের বর্ডার দিচ্ছ? চীন আর ভারতের বর্ডার এটা। এই বর্ডার কোনোভাবেই ক্রস করা যাবে না। ক্রস করা পুরোপুরি নিষিদ্ধ। মানি না, মানব না। তাহলে রুমের বাইরে চলে যাও। এ তো বড় বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা কখন করলাম? আজব তো। একসাথে থাকতে চেয়ে এখন মাঝখানে বর্ডার তুলে দিয়েছো, এটা বিশ্বাসঘাতকতা না? আমি একবারও বলছি আমি তোমার সাথে চেপকে ঘুমাবো? তাই বলে এমন করবে? হ্যাঁ। তাহলে আর এই রুমে কী করছি? নিজের রুমেই তো ঘুমাতে পারতাম। তো চলে যাও নিজের রুমে। অত্যন্ত জড়িয়ে ধরে ঘুমাতে দাও। একদম না। চুপচাপ ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। আর এই বর্ডার ক্রস করলে সোজা রুমের বাইরে বের করে দেব। শুয়ে পড়ে মায়া। আলবি বসে মায়ের দিকে তাকিয়ে রইল। কোনো দেশের সরকারও বোধহয় এত কড়া নির্দেশ জারি করে রাখেনি নিজেদের দেশের বর্ডারে। বর্ডার ক্রস করলে সোজা রুমের বাইরে? কি হুমকি রে বাবা! ওর বউয়ের কাছে তো কিছুই না। আলবি নিজেও শুয়ে পড়ে চিত হয়ে। কিছু সময় চুপচাপ শুয়ে থাকে। মায়ের সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে গেল। ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, আবার সিলিংয়ের দিকে তাকায়, তারপর গলা ছেড়ে গান গায়। পাখি আমার পাষাণ রে, বোঝে না মনের ব্যথা রে, মাঝখানে বর্ডার দিয়ে ঘুমাইছে। গান বন্ধ করে আবার তাকায় মায়ের দিকে। মায়া চুপচাপ শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি না বুঝতে পারছে না আলবি। আবার সিলিংয়ের দিকে তাকিয়ে গান গাইতে শুরু করে। পাখি আমার পাষাণ রে, বোঝে না মনের ব্যথা রে, মাঝখানে বর্ডার দিয়ে ঘুমাইছে রে, পাষাণ পাখি রে, মাঝখানে বর্ডার দিয়ে ঘুমাইছে। শোয়া থেকে উঠে বসে মায়া রাগী স্বরে বলে, মাঝরাতে এভাবে চেঁচাচ্ছ কেন? বের হও আমার রুম থেকে। ঘুমাতে দিয়েছি তো ভালো লাগছে না। বের হও তাড়াতাড়ি। মায়া পড়ে একটু জড়িয়ে ধরি। শুরু হয়ে গেছে ইমোশনাল কথা বলা। ইমোশনাল কথা কখন বললাম? তোমার গলার স্বরটাই তো পুরো ইমোশনাল হয়ে গেছে এখন। চুপ করে থাকো, কোনো কথা বলবে না। বেশি কথা বললে বের করে দেব। এভাবে ব্ল্যাকমেল করো কেন বারবার? ব্ল্যাকমেল আমি করছি? কোথায় কোথায় রুম থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ? আমাকে ঘুমাতে দেবে কি না? একটু জড়িয়ে ধরতে দাও, তাহলে আরেকটা কথাও বলবো না। মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে পাশে রেখে দেয় মায়া। আলবির হাত টেনে লম্বা করে হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ে। খুশি হয়ে দু পা দিয়ে পেছিয়ে ধরে মায়ার দুপা। হাত দিয়ে শক্ত করে বুকে চেপে ধরে বলে, আহা শান্তি লাগছে এখন। মায়া চুপ হয়ে শুয়ে রইল আলবির বাহুবন্ধনে আবদ্ধ হয়ে। দুজনের হার্টবিট বেড়ে গেছে। বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়েছে। দুজনের হৃদস্পন্দনের শব্দ দুজনেই শুনতে পাচ্ছে স্পষ্ট। অদ্ভুত এক অনুভূতি খেলে যাচ্ছে সারা অঙ্গে। আলবি নিজের বন্ধন আরও একটু শক্ত করে, পারলে বোধহয় বুকের ভেতর পুড়ে নিতেও এখনই। সকাল 8টা নাগাদ ঘুম ভেঙে যায় মায়ার। আলবির শক্ত বাহু বন্ধনে এখনও আবদ্ধ হয়ে আছে। আলবি গভীর ঘুমে মগ্ন, বাড়ির শ্বাস ফেলছে। ধীর গতিতে ছুটে চলছে হৃদস্পন্দন। বুক থেকে মুখ তুলে আলবির মুখের দিকে তাকায়। ডিম লাইটের আবছা আলোয় আলবির চেহারা দেখতে পায়। হাত বাড়িয়ে আলবির এলোমেলো চুলগুলো পেছনের দিকে ঠেলে দেয়।
তবে সাথে সাথেই আবার চুলগুলো কপালে ঢেকে ফেলে। বাড়িয়ে রাখা হাতটা গুটিয়ে নেয়। আলবির বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আলবির হাত সরিয়ে দিয়েই সরে আসার চেষ্টা করে। নড়াচড়ায় ঘুম ভেঙে যায় আলবির। মায়াকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো গলায় বলে, এমন নড়ছো কেন? চুপচাপ ঘুমাও, রাত ফুরিয়ে যাবে আমার। রাত ফুরিয়ে গেছে, ছাড়ো এখন আমাকে আর নিজের রুমে যাও। এত দ্রুত রাত ফুরিয়ে গেল? একটু আগেই না ঘুমালাম? চোখ বন্ধ রেখে কথাগুলো বলে আলবি। চোখ মেলে তাকায় আর দেখে সকাল হয়ে গেছে। হোক, আমাকে ছাড়ো। আর একটু থাকো প্লিজ, আগামী 1 সপ্তাহ তো ধারে কাছেও আসতে দেবে না বললে। মায়া কিছু না বলে আলবির হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বদলোক, কি শক্ত করেই না ধরেছে এখন। আগামী 1 সপ্তাহ বোধহয় এভাবেই জড়িয়ে ধরে শুয়ে পার করবে। সারা রাত 1 মিনিটের জন্য নিজের কাছ থেকে আলাদা করেনি মায়াকে। পুরো রাত জড়িয়ে ধরে শুয়েছিল। রাতে তোমার কথা শুনেছি আমি, এখন আমার কথা না শুনলে তোমার কপালে শনি আছে বলে রাখলাম। আলবির চোখ মেলে তাকায়, বার কয়েক চোখ ঝামটা দিয়ে বলে, বউরা এমন হয়, কথায় কথায় জামাইকে ভয় দেখায়। ভয় দেখালাম কখন? মাত্রই, ছাড়বা নাকি? না, বলেই মায়াকে চেপে ধরে বুকের মাঝে। দস্তাদস্তি করো, আলবির বাহুবন্ধন থেকে মুক্ত হতে পারে না। মায়াও কম কিসের। আলবির উন্মুক্ত বুকে কামড় দিয়ে ধরে। আলবি নিজের বুকের দিকে তাকায়, তারপর আফসোসের সুরে বলে, অন্যের বউরা তাদের বরকে সকালে ঘুম থেকে উঠে চুমু খায়, আর আমার বউ কামড় দেয়। আফসোস। মায়া মুখ তুলে তাকিয়ে বলে, প্রত্যেকদিন সকাল 10টা করে কামড় খাবে। আমি তাতেও রাজি। অত্যন্ত তোমার ছোঁয়া তো পাওয়া যাবে। আলবির হাত ছাড়িয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। ওয়াশরুমের দিকে এগিয়ে বলে, উঠে নিজের রুমে যাও। আলবি কিছু না বলে উপর হয়ে শুয়ে পড়ে। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল, এখন আরও ঘুমের প্রয়োজন। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মায়া। বেডের দিকে তাকিয়ে দেখে আলবি এখনও ওর রুমেই রয়েছে। বিড়বিড় করতে করতে রুমের বড় লাইট অন করে ডিম লাইট অফ করে দেয়। উন্মুক্ত গায়ে উপর হয়ে ঘুমিয়ে পড়েছে আবার। রেডি হয়ে রুমের লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে আসতে সানজিদা আর মান্তাসার সাথে দেখা হয়। মায়াকে দেখে মান্তাসা ওর মায়ের কোল থেকে নেমে মায়ের কাছে দৌড়ে আসে। মায়া মান্তাসাকে কোলে তুলে নিয়ে ভাবির সাথে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে। মান্তাসা মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, অনেক ঘুমিয়েছো আজ? কেন বলল? কত বাজে? কত বাজে বলেই অনেক ঘুমিয়েছি। তুমি যে 10টা পর্যন্ত ঘুমাও, কখনো ঘুমাই না। আমি কি তাহলে মিথ্যে বলছি? হ্যাঁ চাচা, ভাতিজি মিলে যে 10টা থেকে 12টা পর্যন্ত ঘুমায়, তখন কিছুই না। আমি আজকে 8টা পর্যন্ত ঘুমিয়েছি বলে দোষ হয়ে গেছে। মিথ্যে কথা বলো কেন? মায়া চোখ বড় বড় করে ভাবির মুখের দিকে তাকায়। সানজিদা মুচকি মুচকি হাসছে। দেখছেন ভাবি, আমি নাকি মিথ্যে কথা বলছি। মান্তাসা আবার বলে, ছোট আব্বু কই? কেন? ছোট আব্বু নাই? দুহাত নাড়িয়েও না বোঝায়। ছোট আব্বু আসার পর থেকে তো আমাকে ভুলে গেছো তুমি। সারাক্ষণ শুধু ছোট আব্বু আর ছোট আব্বু। ছোট আব্বু ভালো? তার মানে আমি পচা। তুমি একটু ভালো। আমি একটু ভালো কেন? তুমি ছোট আব্বুকে বকা দাও। ছোট আব্বু উল্টা কথাগুলো বলে মান্তাসা। মেয়ের কথা শুনে সানজিদা ফিক করে হেসে ওঠে। মায়া ভাতিজির মুখের দিকে তাকিয়ে রইল। লোকটাকে বিচ্ছু, এই ছোট বাচ্চাটাকেও নিজের দলে টেনে নিয়েছে। ওকে ছাড়া মান্তাসা আগে কিছুই বুঝতো না, সারাক্ষণ ফুপি ফুপি করতো। এখন সেই মান্তাসা সারাক্ষণ ছোট আব্বু করে। 11 দিন বাড়ির সবাইকে নিজের দলে টেনে নিয়েছে, শুধু পারেনি ওকে আর আলতাপ মাহমুদকে টানতে। আলবি যেভাবে কথা বলে, ওর কথা শুনলে যে কেউ গলে পানি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ব্যাটার মুখ থেকে কথা তো নয়, যেন মধু বের হয়। সানজিদা 1 কাপ চা এনে মায়াকে দেয়। ফিডার মান্তাসার হাতে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়। 3জন খাবার খেয়ে এখন অফিসে চলে যাবে। ওপর থেকে মাহিরের গলার স্বর ভেসে আসে। সানজিদা বিরক্ত হয়ে আবার রুমের দিকে এগিয়ে যায়। মাত্র সব কিছু করে দিয়ে রুম থেকে আসলো, এখনই আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে। কি হয়েছে? ঘড়ি খুঁজে পাচ্ছে না। মাত্র না সব কিছু গুছিয়ে সামনে দিয়ে গেলাম, রাগ দেখাচ্ছ কেন? আবার খুঁজে দাও। একটু পর পর এভাবে ডাকলে বাড়ির সবাই কী ভাববে?
মাহিরটাই বাধা শেষ করে সানজিদার সামনে এসে দাঁড়ায়। এক হাত সানজিদার পিঠের পেছন দিয়ে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নেয়। সানজিদার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে, কে কি বলবে ভাববে সেটা দিয়ে তো আমার কাজ নেই। আমি আমার বউকে আদর করব, ভালোবাসবো, এটা ভাববো সব সময়। তখন মান্তাসা ছিল, সেই জন্য আদর করতে পারিনি, তাই আবার ডেকেছি আদর করার জন্য। তুমি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ। একদম না, সারাদিন অফিসে থাকি, সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি বউ আমার বিজি। রাতে মেয়ে দেরি করে ঘুমায়, মেয়ে ঘুমাতে ঘুমাতে আমার ঘুম পেয়ে যায়। বউকে তো আদর করার সময়ই তো পাই না। 6টা বাচ্চার বাপ হব কিভাবে? এক মেয়ে নিয়ে তোমার যা অবস্থা, 6 বাচ্চা হলে নাকি কি জানি হবে। 6জন হলে ওরা ওদের মতো থাকবে একসাথে, তখন আমরা দুজন ফ্রি হয়ে আমাদের মতো থাকবো। তোমার চিন্তাধারা খুবই বাজে। আমাকে ছাড়ো আর নিচে চলো, আব্বুরা ওয়েট করছে বোধ হয়। মাহিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘড়িটা খুঁজে বের করে দেয় আবার। অফিসের ব্যাগের নিচে রেখে দিয়েছিল ইচ্ছে করে। মায়ের হাতে এগিয়ে দেয় ঘড়ি পরিয়ে দেওয়ার জন্য। সানজিদা কথা না বাড়িয়ে ঘড়িটা পরিয়ে দেয় হাতে। সানজিদা বাইরের দিকে পা বাড়ালে মাহির আবার ওকে পিছু ডাকে, বলো বিকেলে রেডি হয়ে থাকবে। কেন? লং ড্রাইভে যাব, তখন তুমি ক্লান্ত থাকবে। তুমি থাকলে আর কোনো ক্লান্তি আমার কাছে আসতে পারবে না। কে? রেডি হয়ে থাকো, আর মায়াকে বলবে মান্তাসাকে রাখতে, ডিনার সেরে বাড়িতে ফিরবো। আমি বলতে পারবো না। ঠিক আছে, আমি বলে যাব। সানজিদা তাকিয়ে থাকে মাহিরের দিকে। এই লোক এমন নির্লজ্জ কেন? দুদিন পর পর বউ নিয়ে ঘুরতে বের হয়। বাড়ির সবাই কী ভাবে কে জানে। আজকে নাকি আবার মেয়েকে রেখে যাবে। আলবি বাদে বাকি সবাই সকালে নাস্তা খেয়ে বসেছে। রুটি খাওয়ার ফাঁকে ফাঁকে সকলের মুখের দিকে তাকাচ্ছে মায়া। ওর কেমন লজ্জা লজ্জা লাগছে এখন। আবার চোখ তুলে তাকাতে সানজিদার সাথে চোকাচোকি হয়। কিছু লাগবে তোমার? মায়া প্লেটের দিকে দৃষ্টি রেখে রুটি ছিঁড়তে ছিঁড়তে বলে, না আর কিছু লাগবে না। তুমি তো ডিম খেলে না। মায়া সেদ্ধ ডিম দুটোর দিকে তাকায়। অন্যমনস্ক হয়ে থাকায় ডিমের কথা ভুলে গিয়েছিল। হাতে রুটি রেখে একটা ডিম তুলে নেয় হাতে। মুখ তুলে তাকিয়ে দেখে সবাই তাকিয়ে আছে ওর দিকে। সাথে সাথে আবার চোখ নামিয়ে নেয় মায়া। ডিম দুটো খেয়ে আর রুটি খায় না। পানি খেয়ে দুটো ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। এ তো লজ্জা করছে কেন আজকে? আজকে বাড়ির সবাই কিভাবে যেন তাকাচ্ছে ওর দিকে। নাকি সবাই স্বাভাবিকভাবে তাকাচ্ছে, শুধু ওর কাছে অস্বাভাবিক লাগছে। মাগরিবের পর বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। মাহির সানজিদাকে নিয়ে লং ড্রাইভে যেতে চাইলেও বাপচাপ স্যার কথা শুনে আগেই সানজিদাকে জানিয়ে দিয়েছিল আজকে যাচ্ছে না বাইরে, অন্য কোনো দিন যাবে। মায়া চুপচাপ বসে আছে দাদির পাশে, মান্তাসা আলবির কোলে। বাকি সবাইও চুপচাপ বসে আছে। আলতাফ মাহবুব আলবির দিকে তাকিয়ে বলেন, তোমাদের বিয়েটা তো শুধু ধর্মীয়ভাবে হয়েছিল, তখন তোমরা ছোট ছিলে। আমরা আবার তোমাদের দুজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আইনি আর ধর্মীয়ভাবে আয়োজন করি। কবে? আগামী শুক্রবারের পরে শুক্রবার। আজকে মঙ্গলবার, এখন তো অনেক দেরি। সব কিছুর জন্য তো সময় লাগবে। ততদিন তোমরা দুজন আগের মতোই আলাদা আলাদা রুমে থাকবে, আবার বিয়ে হওয়ার পর থেকে একসাথে থাকবে। এটা কেমন কথা? দ্রুত কথাগুলো বলে আলবি। সবাই অবাক হয়ে আলতাফ মাহবুদের দিকে তাকায়। আলতাফ মাহবুদ আয়ুষী ভঙ্গিতে সোফা হেলান দিয়ে বলেন, কেমন কথা আবার? বিয়ের আগ পর্যন্ত আলাদা রুমেই থাকতে হবে। মানি না আমি এই কথা। মায়া তুই কি বলিস? তুমি যা বলো তাই। আলবি একবার মায়া তো আরেকবার বাবার দিকে তাকায়। মায়া বলল আগামী সোমবার সকাল পর্যন্ত ওর কাছ থেকে দূরে থাকতে হবে। আর এখন ওর বাপ বলছে আগামী শুক্রবারের পরের শুক্রবার আগে বউয়ের সাথে থাকতে পারবে না। এই দুজনে মিলে ওর সাথে এইভাবে প্রতিশোধ নিচ্ছে। আলবি বাপের কথায় বিরোধিতা করে বলে, বিয়ে তো হয়েছে আগেই, এর সাথে থাকলে সমস্যা কোথায়? আবার কেন বিয়ে হবে? শুধু রেজিস্ট্রি হলেই তো হবে। বেশি কথা বললে তো মায়াকে ওর নানির বাড়ি পাঠিয়ে দেব, একেবারে বিয়ের দিন নিয়ে আসব। তোমার মতো মির্জাফর বাপ যেন কোনো ছেলে না হয়, তোমার মতন বদমেজাজি ছেলে যেন কোনো বাপের না হয়। প্রতিশোধ নিচ্ছ? যেটা ভাবো তুমি। আচ্ছা, সমস্যা নেই। আলতাফ মাহমুদ বড় ভাই আর ছোট ছেলের সাথে কথা বলতে শুরু করেন। আলবি মায়ের দিকে তাকায়। আলবির মুখের এক্সপ্রেশন দেখে মায়া মুচকি মুচকি হাসছে। আলবি মনে মনে বলে, খুব হাসি পাচ্ছে না? হেসে নাও, সময় আমারও আসবে, তখন দেখাবো মজা।
বিয়ে নিয়ে বাড়ির সকলের মধ্যে আলোচনা শুরু হয়। আলবি মাদ্রাসার সাথে খেলছে আর একটু পরপর মায়ের দিকে তাকাচ্ছে। মায়াও তাকাচ্ছে ওর দিকে। সকলের পর থেকে একটা বারের জন্য মায়াকে ছুঁয়েও দেখতে পারিনি। বাপ আর বউ মিলে যে কী শুরু করছে ওর সাথে। রাতের খাবার খেতে খেতে 11টা বেজে যায় সকলের। খাওয়া শেষ করে আলবি সোফায় এসে বসে। আলতাফ মাহমুদ নিজের রুমের দিকে এগিয়ে যান। বাকি সবাইও আস্তে আস্তে নিজেদের রুমের দিকে এগিয়ে যায়। ডাইনিং রুমে এখন শুধু ঐশী রহমান, মেহবুবা মেহের আর মেড মায়া রয়েছে। মেহবুবা মেহের মেড মায়াকে রুমে পাঠিয়ে দেয় ঘুমানোর জন্য। বাড়তি খাবারগুলো ফ্রিজে তুলে রাখেন। ঐশী রহমান এঁটো প্লেট বাটি গুছিয়ে ধুয়ে রাখেন। সব শেষে ঐশী রহমান নিজের রুমের দিকে এগিয়ে যেতেই নীলি পিছু ডাকে আলবি, কিছু বলবে? অনেকগুলো বছর তোমার কাছ থেকে দূরে ছিলাম, তাই আজকে আমি তোমার সাথে ঘুমাবো। ঐশী রহমান অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকান। এভাবে তাকাচ্ছ কেন? তুমি আমাদের সাথে ঘুমাবে? না, তুমি আমার সাথে ঘুমাবে। আমার রুমে চলো এখন, বলে মায়ের হাত ধরে টেনে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ঐশী রহমান নিজেও আর কিছু না বলে ছেলের সাথে এগিয়ে যান। আলবি মনে মনে বিশ্বজয়ের হাসি আসে। ওর বউকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে না, এবার ওর বাপের বউকেও বাপের কাছ থেকে সরিয়ে নিল। ওর বিয়ের আগে আর বউ পাচ্ছে না আলতাফ মাহমুদ। বুড়ো বয়সে বউ ছাড়া থাকতে কেমন লাগে বুঝুক এখন। রুমে এসে ডোর লক করে দেয় আলবি। ঐশী রহমান বেডের উপর বসেন। বেডের উপর বসে ফোন হাতে তুলে নেয়। আলতাফ মাহমুদের নাম্বার খুঁজে বের করে মেসেজ পাঠায়। ঐশী রহমানের জন্য অপেক্ষা করছিলেন আলতাফ মাহমুদ। মেসেজের টোন বেজে ওঠায় ফোন হাতে নিল, মেসেজ ওপেন করেন। মিস্টার আব্বা, জান বউয়ের জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ুন। আগামী শুক্রবারের পরের শুক্রবার সকালে বউ ফেরত পাবেন। ততদিন আম্মু আমার সাথে থাকবে আমার রুমে। রিল্যাক্স মোডে ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। ছেলের মেসেজ দেখে হতভম্ব আলতাফ মাহমুদ। এই ছেলে বলে কি? ঐশী রহমান ওর কাছে থাকবে মানে কি? বেড থেকে নেমে দ্রুত আলবি রুমের সামনে এসে দাঁড়ান। ডোর নক করে ঐশী রহমানের নাম ধরে ডাকেন। আলবির ডোর খুলে মাথাটা বের করে শুধু, কি হয়েছে? রাতের বেলা এমন করে ডোর নক করছো কেন? ঐশী কোথায়? ওকে বের হতে বলো। আম্মু ওয়াশরুমে। ডোরের সামনে থেকে সরো। কেন?